গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলো ভাজবো বলে এর মধ্যে সামান্য একটু তেল দিলাম। এই চিংড়ি মাছের পুরো তেলটাতেই আমরা চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপর আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভাজবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা এতে একে একে চিংড়ি মাছগুলো ভাজবো। কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। একটা পিঠ মোটামুটি হয়েছে, আমরা একটা পিঠ উল্টে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মালাইকারি আমাদের সবারই খুব ফেভারিট। এটা একটা এমনই আইটেম যেটা এক একজন আর একরকম ভাবেই করে, কিন্তু আমরা আজকে কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাচ্ছি। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। বাকি চিংড়ি মাছগুলো আমরা একইভাবে ভেজে নিয়েছি। আমরা আগেই বলেছিলাম যে আমরা পুরো রান্নাটা চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়েই করব। এবার আমরা তেলটার মধ্যে দিলাম সামান্য একটু ঘি, এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা। এবার আমরা দিয়ে খানিকক্ষণ নাড়বো ওটাকে। গরম মশলা থেকে যেই গন্ধটা বেরোতে শুরু করবে, এবার আমরা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আমরা লঙ্কা আগেই যে বেটেছি সেটা আপনাদের দেখিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। 4 চামচ পেঁয়াজ বাটা আমরা এর মধ্যে দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজের ওপর এবার আমরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্সড করে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার আসছে। সামান্য একটু আমরা নুনও দিয়ে দিলাম এর মধ্যে। আমরা এই সবগুলোকে এবার ভালো করে মিক্সড করছি, মশলাটা কষার জন্য রেডি করার চেষ্টা করছি। এখন যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে আমরা এইভাবেই নেড়ে যাব। আমরা পেঁয়াজটা এইভাবেই নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হচ্ছে। আমাদের পেঁয়াজ হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আমরা খানিকক্ষণ এটাকে আবার নাড়াচাড়া করছি। এবার আমরা পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা পুরো লাল হয়ে যাচ্ছে। দেখুন আমাদের পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দেব। আমরা দিলাম এবার এর মধ্যে একটু সামান্য হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আমরা এটা ভালো করে এবার মিক্সড করব। মশলাটা শুকনো হয়ে গেছে। আমরা এবার এর মধ্যে জল ইউজ করব না, তার বদলে আমরা ইউজ করছি নারকেলের দুধ। কিন্তু নারকেলের দুধটা আমরা এটা একটুখানি পাতলা করে ইউজ করছি, যাতে মশলাটা যখন কষবে আমরা বারে বারে এই নারকেলের দুধটাকে ইউজ করতে পারি। আমরা জলের মধ্যে 1 ফোঁটাও দেব না। এবার দেখতে পাচ্ছেন নারকেলের দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সচারটা কেমন বদলে গেল। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি মগজ বাটা। মগজটা আমরা আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
আমরা 2 চামচ মতোই মগজ বাটা দিলাম। আমরা এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার মশলাটা আমরা ভালো রকম ভাবে সবকিছু দিয়ে দিয়েছি, এবার কষতে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। এবার দেখছেন আমাদের মশলাটার মধ্যে আমরা এবার একটু সামান্য আবার নারকেলের দুধ অ্যাড করছি, দিয়ে আবার খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। দু মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলছি। এবার আমরা এই মশলাটার মধ্যে অ্যাড করছি টক দই, যেটাকে আমরা আগে থেকে ফেটিয়ে রেখেছি। আমরা 4 চামচ টক দই এর মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করছি। দইটা দিয়ে আমরা গ্যাসটা একদম কমিয়ে দেবো, যাতে দইটা ফেটে না যায়। দই দেওয়ার পরে আমরা এবার এটাকে আরো খানিকক্ষণ ফ্রাই করবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে আসে। আর যতক্ষণ এই প্রসেসটা চলবে ততক্ষণ আমরা এটা গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবো। আপনারা দেখুন মশলাটা থেকে কেমন তেল বেরোচ্ছে, মশলাটা দেখতেও কি সুন্দর হয়েছে, রংটাও অনেকটা বদলে গেছে। আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এর সঙ্গে মেশাচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আপনারা নারকেলটা বাজার থেকে কিনে এনেও দুধ বার করতে পারেন, অথবা পাউডার প্যাকেট পাওয়া যায় কোকোনাট মিল্ক পাউডার, সেই প্যাকেটটাও এনে বাড়িতে গরম জলে গুলেও ইউজ করতে পারেন। চিংড়ি মাছ আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে সামান্য একটু আমাদের মনে হচ্ছে নুন লাগবে তাই দিলাম, আপনারা নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমরা আবার এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিই।